অমুসলিমের কাছে একটা চুক্তি ঠিক করা নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ বিগত সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে আমরা ব্যাংক লুট সেগুলি তারপর হচ্ছে যে কোনো অন্যায়ের কাছে মাথা স্বীকার করা দুর্নীতি করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনারা কেন এগুলির থেকে ওগুলি সামনে আনেন কিন্তু বেশি একটা গুরুত্ব আমরা দেই না কেন সেটাও আমরা আপনার কাছ থেকে শুনবো। অধ্যাপক তাসনিম সিরাজ বাবু, জনাব মামুনুল হক কিন্তু একদম স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার, তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন সেটা টুপি দাড়ি, এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন তাদেরকে শুধু উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকার দেওয়া হচ্ছে না, বিশ্ববিদ্যালয়গুলি বলছে না, সাংবাদিকরা অ্যাড্রেস করছে না। আপনার কি মনে হয়? আপনার মত শুনবো, কিন্তু আমরা একটা দর্শক জরিপের কথা আপনাকে একটু শোনাই যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, জুলাই আন্দোলনকারীদের এই অবস্থান সমর্থন করেন কিনা। শতকরা 68% এই অবস্থান সমর্থন করেছেন আমাদের দর্শকদের মধ্যে, শতকরা 32% সমর্থন করেন নাই। আমাদেরকে ভোট দিয়েছেন 62,000 ভোটার। আপা আপনার কাছে একটু আসি, উনি একদম স্পেসিফিক প্রশ্ন করেছেন যে যাদের দাড়ি টুপি আছে, যারা ইসলামী আকিদা মানছেন সংস্কৃতিগতভাবে, তাদেরকে স্পেস কম দেওয়া হচ্ছে, যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন। আপনার মতামত একটু শুনতে চাই। যাক, শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম। আমি তো ভেবেছি আমি আর কথা বলার সুযোগই পাবো না। আমি শুরু থেকে শুরু করি। প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন, উনাকে উনি আইডেন্টিফাই করেছেন, আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি। আমাদের দেশে উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন, আমাদের দেশে আমি এরকম অনেক তথাকথিত ধর্মীয় লোককে চিনি, তারা শুধু দাড়ি টুপি না, তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওনারা কত ধার্মিক। এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো, মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো 3 কোটি টাকা, উনি 6 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন। এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। সো পোশাকে আশাকে আলোচনায় নাই গেলাম, আমার মনে হয় সেটাই সেফার। আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন, আমার মনে হয় উনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি, তাই উনি সেটা জানেন না। খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন সেটার সাথে পার্সিয়ানও আছে, আর পার্সিয়ান আছে, কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে। আমরা কিন্তু হ্যাঁ, যদি বলবেন যে এদিকে 5টা আছে ওদিকে একটা কেন, ওদের এই একটা নিয়েই পালিয়ান সংস্কৃত পাচ্ছে, আর তো ভাষা পাচ্ছি না, বাট আমরা অন্যান্য এশিয়ান মানে অন্যান্য ভাষা শিখাচ্ছি, উর্দু শিখাচ্ছি, জাপানিজ শিখাচ্ছি। সো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো। আমি যেটা সম্পর্কে জানি না আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না। আর কিছু কিছু এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি, সরি আপা আপনি বলেছিলেন যে আপনাকে ইন্টারাপ্ট না করতে, কিন্তু এই প্রশ্নটা করি, আপনি কি এটা দেখতে পান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গার তো একটা মানে টোন থাকে, তাই না? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পরতে দেখি? তাদের মধ্যে অনেকেও এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না, সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা? মানে যারা ধরেন দাড়ি রাখতে চান, টুপি পরতে চান, পাঞ্জাবি পায়জামা পরতে চান, লম্বা ঢোলা আলখাল্লা জব্বা পরতে চান, সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কিনা একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো না? এটা না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না, এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে। যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে আমার বিভাগের কথা বলতে পারি, আমি ইংরেজি বিভাগের শিক্ষক। আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি, আমরা মিথোলজি পড়ি, হিন্দু মিথোলজি, গ্রিক মিথোলজি, অনেক কিছুই পড়ি, কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না। আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের রেশিও 50-50 না হলেও কাছাকাছি। তো যেসব মেয়েরা আছে
ইদানিং অনেককে দেখা যায় যারা হিজাব পরেন। হিজাব পর্দা এক জিনিস না, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি তাদেরকে, আমার মতো শিক্ষকেরা, আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা, আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না। কারণ একজন কি পোশাক পরবে, কোন ধর্মে বিশ্বাস করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয়, আমি তাকে কেন এটা বলবো? আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে, টি শার্ট পরে আসছে, আলখেল্লা পরে আসছে, বোরখা পরে আসছে, এবং আপনারা হয়তো জানেন না, ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে, প্রচুর। মানে একবার আমার ক্লাসে প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল, এবং তার 30-35% ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয়, কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটিখানি কথা নয়, আর অনেকের সাথে কম্পিট করে আসে। রাইট। তো এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন। তো তারা কি পড়ে আসলো না আসলো, এটা বিচ্ছিন্নভাবে যদি দু একজন শিক্ষক বলে থাকেন, অবশ্যই এটা আপত্তিজনক। সেই জায়গায় হলে আমিও আপত্তি করতাম, কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয়। কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আমি 2007 সালে হজ করে এসেছি, এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয়, বাধ্যতামূলক। আমাদের কিছু 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 খুবই কম, বাট কিছু কিছু ছাত্রী আছে একদম এইরকম করে ঢেকে আসে, শুধু দুটো চোখ দেখা যায়। তাদের হাত মোজা পরা থাকে, পা মোজা পরা থাকে, যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি। আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি। এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাবটা না সরান, তাহলে কিন্তু আপনার আইডির সাথে, আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি না। সো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয়। কিন্তু পোশাক আশাকের ব্যাপারে, চিন্তাধারার ব্যাপারে, সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয়। তাসনিম আপা, আপনাকে ইসলামের কথা যদি আমরা বলি, তাসনিম আপা, জি আপনি শেষ করবেন। জি আপনি শেষ করছিলেন, সরি আপনি শেষ করেন, সিস্টেমের কথা বলছিলেন। জি, আমরা যদি ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুই ইস্যু। আমাদেরকে ইসলাম শিখায় নম্র হতে, ভদ্র হতে, অন্যের সাথে ভালো আচরণ করতে। ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি, একজন মানুষের দিকে হাসলে সেটাও এক ধরনের সাদকা। ওকে, আমরা কি সেগুলো করি? আমার মনে যায় আপা চেঁচামেচি করি, তাদেরকে আমরা ইসলামের বাঘ, ইসলামের সিংহ এইসব টাইটেল দেয়া হয়। তো আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্রধর্ম ইসলাম চাই, এটাই আমার প্রশ্ন। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বাহ্যিকভাবে তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ, দুর্নীতি, সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা, যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি, সেটা ক্ষেত্রে আপনার কি মতামত। এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি, তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে, যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে, সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছিলেন, তারা আবার তার প্রশংসা করছেন। বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা, এবং আপনারা যে ইসলামকে, যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে, যেটা, এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে, মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না, আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের। ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো, জনাব মামুনুল হক। জি, আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য, সময় কতটুকু পাবো আমি জানি না। মিসেস মাহবুব সাহেব তো উনি বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে। আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি। প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস, যেই স্পেসিফিক যে কথাটা আমি বলেছি, আপনারা খবর নিয়ে দেখেন, গত 1 মাসের ব্যবধানের ঘটনা,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাতুন নবী অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়েছে, এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে। সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি। আপনারা যে দৃষ্টান্তগুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, আরবি ভাষা সাহিত্য আছে, উর্দু আছে, ফার্সি আছে, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয়ে আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন হলো যে বিগত 50 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন? ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয় নাই। এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলামপন্থীদেরকে চরমভাবে বৈষম্যমূলক ভাবে তাদেরকে দমন করা হয়েছে। মামুন ভাই একটা ছোট্ট প্রশ্ন কি করতে পারি, যে ধরেন আপনি যে আমি কথাগুলো শেষ করি। আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই। দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয়, আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলেছি, সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই, আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে। আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানবো, আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না, অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না। ইসলামকে এভাবে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি, বরং পরিপূর্ণভাবে ইসলামকে, যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই, আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিকভাবে রাজনীতি যারা করে আদর্শিক কারণে অন্য কারোর উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি। এই জায়গাটার কথা বলেছি। আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে না আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় বিষয় আমি বলি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি, যে একটা বিষয়ের গুরুত্ব আছে, সবটারই গুরুত্ব রয়েছে। সুদ, ঘুষ, দুর্নীতি সহ যেই সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি, আমরা আলোচনা করি। হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না। মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয়, কিন্তু সবটা বিষয় একই। সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন, এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসামূলক কিছু কথাবার্তা, দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা বিষয়। কাজেই সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক, ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি, আজও ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা করছি, ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে, যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন, একটা জায়গায় সমালোচনার পাত্র, তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয়। তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে একটা দেশকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে এবং দেশের বর্তমান সংকট নেতৃত্ব দিতে পারছেন। আমি একটু প্রশ্নটা করি যে আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি, কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের, কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ, তিন পক্ষ, বহু পক্ষ, 100 পক্ষ দাঁড়িয়ে গেছে। আমি শেষ করি, এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চরমনাই আসল ইসলাম, আসল ইসলাম কি আসলে আটরশি, আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব, এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না। আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন, উনিও একজন আলেম, উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন, তারা কি বাইবেল অনুসারে শাসন করছেন, এখন আমেরিকা ইউরোপ যে শাসনে চলছে সেটা খ্রিস্টান ধর্মীয় শাসন কিনা, সৌদি আরবে যা চলছে তা ইসলামী শাসন কিনা, সৌদি আরবে ছাত্র সংগঠন করার অনুমতি রয়েছে কিনা। আমি আপনার কাছ থেকে একটু মানে খুবই ক্ষমা চেয়ে নিয়ে 2 মিনিটে একটু শেষ করতে বলছি, আমার একটু টাইম কনস্ট্রেইন আছে। জি জি, প্রথম প্রশ্নটা আবার বলেন তো একটু। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি পরিপূর্ণ ইসলাম বলছেন কিন্তু সাংঘর্ষিক, এই যে আপনি ঈদে মিলাদুন্নবী সহ যে সকল মতবিরোধপূর্ণ যে বিষয়গুলি আপনি প্রশ্ন তুললেন,
দেখেন, আমাদের মতবিরোধপূর্ণ বিষয় খুবই গৌণ। মৌলিক কোনো বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। 5 ওয়াক্ত নামাজ এই বিষয়ে কেউ দ্বিমত করেছে। রমজান মাসে 30টা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দ্বিমত করেছে। প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হজ করা ফরজ, কেউ দ্বিমত করেছে। প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে দ্বিমত করেছে। এবং ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন? খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে, এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে, এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা, জ্ঞানগত আলোচনা হবে, তখন সেই দ্বিমতগুলি আসবে সেখানে। সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই। ওকে, দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন, পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি 500 বছর ধরে। এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে, এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল। আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে, এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে। ওই জায়গাটা আমি বলেছি। এর বিগত 500 বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে, রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে। এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে, পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না। কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না। সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। জনাব মামুনুল হক, আপনাকে ধন্যবাদ, আপনি খুব কম সময় বলেছেন। আমি আবারও প্রশ্নটি করে রাখি, আপনি যেগুলিকে সামান্য বিরোধ বলছেন, আমরা কিন্তু সেগুলিকে সামান্য বিরোধ দেখছি না। আমরা দেখেছি যে আপনার মনে থাকবে জনাব নুরুল ইসলাম ফারুকী খুন হয়েছিলেন প্রাইসিমালের কারণে, তাকে জবাই করে হত্যা করা হয়েছিল। এই রকম মতবিরোধ থাকার কারণে, আমরা এরকম মতবিরোধ থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্ট দেখছি যে বিভিন্ন গোষ্ঠী, স্বঘোষিত গোষ্ঠী যারা একজন আরেকজনকে কাফের বলছেন, আক্রমণ করছেন। এমনকি আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামের ইসলামী রাষ্ট্রের বা অন্য কোনো ইসলামিক দলের আদর্শিক রাষ্ট্রেরও একটা বড় তফাৎ আমরা দেখে যাচ্ছি। এইটাকে আপনারা কনসলিডেট কিভাবে করবেন, আপনারা এইটা ভাবছেন কিনা, এটা আমার প্রশ্ন। আমি একটু অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে আমরা একটু যেতে চাই যে আপনি এক সাক্ষাৎকারে এটি বলেছেন যে দেশের সার্বিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এই সরকারকে আপনি কত বছর সময় দিতে চান? 2, 3, 5 বছর সময়? আর একটা জিনিস আপনাকে বলে রাখতে চান, আমাদের আর সময় নেই, আসলে এই প্রশ্নটাই আপনাকে করতে চাই, অন্তর্বর্তী সরকারকে আপনি কতখানি সময় দিতে চান, 2, 3 না 5 বছর? এবং আপনি কেন মনে করেন যে সংস্কার আসলে অন্তর্বর্তী সরকার করবে, সেটা পরবর্তী সরকার এসে করবে না? তাসনিম সিরাজ মাহবুব। না, আমি সেটা কোথাও বলিনি যে এই সরকার করবে, পরবর্তী সরকার করবে না। আমি বলতে চেয়েছি বা চাচ্ছি সেটা হলো বেসিক কিছু জিনিস আছে যেগুলো ওনাদেরকে করে যেতে হবে। যেমন শহীদদের তালিকা তৈরি করে, আহতদের তালিকা তৈরি করে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা আহতদের ক্ষেত্রে, এটা ওনাদেরকে করতে হবে। এবং এতদিনে এটা ওনাদের করে ফেলা উচিত ছিল। এখানে ওনারা আমাদেরকে লেট ডাউন করেছেন। শহীদের তালিকা করেছেন, আহতরা এখনো হয়নি, এবং আহতরা অনেক ক্ষেত্রেই যতটুকু সাহায্য প্রয়োজন ততটুকু পাচ্ছেন না। এটা হলো 1 নাম্বার। আরেকটা হলো আপনার কিছু আছে শর্ট টার্ম, কিছু আছে লং টার্ম। এখন ওনারা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান, এটা 6 মাস 1 বছরে সম্ভব না। সো ওনাদের যেগুলি এখন করা দরকার, ইমিডিয়েট অ্যাটেনশন যেগুলিতে দরকার, তার মধ্যে একটা যেটা আমি বললাম, শহীদের তালিকা তৈরি করা, দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করা, আইনের শাসন অ্যাসিওর করা, আইন শৃঙ্খলার উন্নতি করা, এগুলি ওনাদের গোল হওয়া উচিত। এই কয়টা কাজ করতে আমি কোনো নাম্বার বলবো না। এই কয়টা কাজ করতে যৌক্তিকভাবে যতটুকু সময় লাগে ততটুকুই ওনাদের নেওয়া উচিত। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, আমি একটু শেষ করি খালিদ সাহেব, আমি কিন্তু কখনো জোর দিয়ে বলছি না, এবারই বললাম। আমি এতটুকুই বলবো যে আপনি কিন্তু নবজাত শিশুকে দিয়ে মা বাবা ডাকাতে পারবেন না। আপনি তাকে যতই দুধ খাওয়ান আর যতই মারধর করেন, তাকে সময় দিতে হবে। আমরা এত অসহিষ্ণু কেন? আমরা সর্বক্ষেত্রে অসহিষ্ণু, পরমতের ব্যাপারে শুধু না, সব ক্ষেত্রে আমরা অসহিষ্ণু। এখন আমাকে ট্যাগিং করা হবে যে আমি বর্তমান সরকারের দালাল, তো ট্যাগিং নিয়ে এখন আর চিন্তা করি না, এটা ভূষণে পরিণত হয়েছে আমাদের মতো মানুষের জন্য।